বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হালিমুন্নেসা চৌধুরানী স্বপ্নের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছি তোমাদেরকে না পেয়ে, কাছে না পেয়ে। তো তারপরও কি করা যাবে, এটা আমাদের একটা অনেক বড় বিষয় যে এই করোনাকালীন সময়ে আমরা তোমাদের থেকে দূরে, তোমরা আমাদের থেকে দূরে। তারপরও কিন্তু কোনো কিছু থেমে নেই। কোনো একটা সময় ছিল যখন সব স্তব্ধ হয়ে গেছিল, এখন কিন্তু মোটামুটি সবই চলছে। যেমন শিক্ষা ক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের সাথে আমাদের কোনো ধরনের যোগাযোগ ছিল না, কিন্তু এখন কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে বেশ যোগাযোগ হয়েছে। এটা কিন্তু আমাদের করোনাকালীন সময়ে একটা বিশাল শিক্ষা লাভ। কারণ হলো এই যে অনলাইন স্কুলে অনলাইন ক্লাস আমরা নিচ্ছি তোমাদের জন্য, এটা কিন্তু যদি করোনাকালীন সময় এই সময় না আসতো হয়তো বা এখনো হতো না, যদিও বাংলাদেশ ডিজিটালাইজড হয়ে গেছে অলরেডি। যাই হোক, ওসব কথায় না আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর সেই ভূগোল ও পরিবেশ থেকেই গত ক্লাসে যে তোমাদেরকে যে অধ্যায়টা নিয়ে, যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা শেষ করতে পারিনি, সেটা আজকে আমি শেষ করব। তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কি টপিকসটা পড়িয়েছিলাম? নিশ্চয়ই মনে আছে। তারপর আমি আবার লিখে নিচ্ছি। সেটা হলো, আমরা পড়েছিলাম ভূমিকম্প সম্পর্কে। কি সম্পর্কে পড়েছিলাম? ভূমিকম্প সম্পর্কে পড়েছিলাম। এই ভূমিকম্প শব্দের সাথে আমি বলেছি গত ক্লাসেও তোমাদের যে তোমরা বেশ পরিচিত। আর সেই ভূমিকম্প কি, কেন, কিভাবে হয়, এটার কারণ কি, কেন হয়, এগুলো কিন্তু মোটামুটি আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তারপর আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হলো যে ভূত্বক হলো কি, আমাদের পৃথিবীর যে উপরের যে পৃষ্ঠটা আছে সেটা হলো ভূত্বক। আর এই ভূত্বকটা অনেকগুলো কি দিয়ে তৈরি? কঠিন পাথর, শিলা, প্লেট, তারপর হলো তোমার বা ফলক আর কি, এগুলো দিয়ে এই ভূত্বকটা তৈরি আছে। এখন এই যখন ভূত্বকের নিচে ভূত্বকটা যে প্লেটগুলো দিয়ে বা পাথর দিয়ে বা কঠিন শিলা দিয়ে, যা দিয়েই তৈরি থাকুক না কেন, যাই থাকুক না কেন সেখানে, সেগুলো যখন একটু সঞ্চালন হয়, একটু নড়ে চড়ে, একটু ভাঁজের সৃষ্টি হয়, একটু চ্যুতির সৃষ্টি হয়, তখন কি হয়? ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। আর এই যে কম্পন, এটাকে বলা হয় কি? ভূমিকম্প। আর তোমাদেরকে গত ক্লাসেও বলেছি যে এই ভূমিকম্পটা কোনো কোনো সময় কি হয়? মৃদু হয়, আবার কোনো কোনো সময় তীব্র হয়। যাক, এই ভূমিকম্পের কারণগুলো কিন্তু আমি গত ক্লাসে তোমাদের ব্যাখ্যা করেছিলাম। আমি আবারও একটু বলে দিচ্ছি। সেটা হলো, ভূমিকম্পের কারণগুলোকে কারণের মধ্যে আমরা দুটো ভাগে প্রথমত ভাগ করব। সেটা হলো প্রধান কারণ, আর এটা হলো অপ্রধান কারণ। প্রধান কারণ যেগুলো ছিল সেটাতে ছিল কয়টি কারণ? 2টি কারণ ছিল। তারপর অপ্রধানে কয়টি কারণ ছিল? 5টি কারণ ছিল। এই যে 2টি কারণ এবং 5টি কারণ আমরা পড়েছি, আমরা আশা করি ভূমিকম্প কেন হয়, কিভাবে হয়, এই বিষয় সম্পর্কে তোমরা অবশ্যই কি করতে পারবে? বিশ্লেষণ, আলোচনা, বর্ণনা সবই করতে পারবে। তো আজকে আমরা পড়ব, গত ক্লাসে পড়ানোর কথা ছিল, সেটা হলো ভূমিকম্পের ফলাফল। প্রশ্নটা ফলাফল বাদ দিয়ে নয়, কারণের সাথে অবশ্যই ফলাফলও আমাদের জানতে হবে। তো আমরা আজকে কি পড়ব?
ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্পের ফলাফল। আমি তোমাদের গত ক্লাসেও পড়েছিলাম যে ভূমিকম্পের ফলে অনেক কিছু হয়, অনেক ধ্বংসাত্মক ক্রিয়া হয়ে থাকে। সেটা তোমরা ইউটিউবে সার্চ দিলে অবশ্যই পাবে। তো তারপরও আজকে আমরা একটু ফলাফল নিয়ে বিশদ একটু আলোচনা করি। সেটা ভূমিকম্পের ফলে কি কি হতে পারে। ভূমিকম্পের ফলে ভূত্বকে কি হয়, অসংখ্য ভাঁজ হতে পারে, অসংখ্য ফাটলের সৃষ্টি হতে পারে বা ধ্বংসের সৃষ্টিও হতে পারে। ভূমিকম্পের ফলে কি হয়, ভূত্বকে অসংখ্য ভাঁজ, ফাটল, তারপর কি হতে পারে, আর ধ্বংসের সৃষ্টি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কথাগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছ। আমি কি বলেছি, একটি ফলাফল বললাম, ভূমিকম্পের ফলে ভূত্বকে কি হয়, ফাটলের সৃষ্টি হতে পারে, ভাঁজের সৃষ্টি হতে পারে, অথবা ধ্বংসেরও সৃষ্টি হতে পারে। তো আমরা কথাটা যদি সাজিয়ে লিখি তাহলে এভাবে লিখব যে ভূমিকম্পের ফলে ভূত্বকে কি হয়, ভাঁজের সৃষ্টি হয়, ভাঁজ কমা দিয়ে তারপরে লিখব কি ফাটল কমা দিয়ে বা কমা না দিয়ে ফাটল বা ধ্বংসের সৃষ্টি হতে হয়। এটা লিখবো আমরা কিসের জন্য হয়, ভূমিকম্পের ফলে হয়। উদাহরণস্বরূপ বলি, উদাহরণস্বরূপ বলা যায় যে 1787 সালে আসামে যে ব্যাপক একটা ভূমিকম্প হয়েছিল, তাতে পুরাতন যে ব্রহ্মপুত্র নদী আছে, ব্রহ্মপুত্র নদীর নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, নদী না নদ, এটা ব্রহ্মপুত্র নদ রয়েছে। সেই ব্রহ্মপুত্র নদের তলদেশে অর্থাৎ নিচে কিছুটা অংশ কি হয়ে যায়, উঁচু হয়ে যায়। কি হয়েছিল, কিছুটা অংশ উঁচু হয়ে উঠেছিল। ফলে নদী তার গতিপথ কি করলো, পাল্টে গেল। অর্থাৎ ধরো পানি যদি এদিক থেকে আসতে থাকে, এই জায়গায় যদি এসে উঁচু হয়ে যায়, তখন কি এটার গতিপথটা অবশ্যই অন্যদিকে চলে যাবে। ঠিক এভাবেই যখন সেই 1787 সালে কি হয়েছিল, আসামে যখন ব্যাপক একটা ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে পুরাতন যে ব্রহ্মপুত্র নদটা ছিল, সেই নদের কি হয়েছিল, কিছু অংশ উঁচু হয়ে গিয়েছিল। আর সেই উঁচু হয়ে যাওয়াতে নদীটির গতিপথ পাল্টে গিয়েছিল। পাল্টে গিয়ে এখন কি সেটা বর্তমানে যমুনা নদী দিয়ে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তো আমরা একটা কারণ মোটামুটি বুঝে গেলাম। আমি এখানে একটু ছোট প্রশ্ন যেটা থাকতে পারে সেই সম্পর্কে বলছি, একটু আন্ডারলাইন করে নিতে পারো অথবা নোট ডাউন করতে পারো। সেটা হলো, আসামে যে সবচেয়ে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছিল, সেটা কত সালে হয়েছিল, 1787 সালে। কত সালে, 1787 সালে এই ভূমিকম্প হয়েছিল। কোথায় হয়েছিল, আসামে হয়েছিল। আর যে নদের গতিপথ কি হয়েছিল, পাল্টে গিয়েছিল, সেটার নাম কি, ব্রহ্মপুত্র। সেটার নাম কি, ব্রহ্মপুত্র। সেই নদের নাম হলো ব্রহ্মপুত্র। এটা পাল্টে গিয়ে এখন বর্তমানে কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, কোন নদীতে গিয়ে, যমুনা নদীর দিক থেকে যমুনা নদীতে প্রবাহিত হচ্ছে, যমুনা নদীতে প্রবাহিত হচ্ছে। এই হলো মোটামুটি একটা প্রধান কারণ আমরা বললাম। তারপরে একটা ফলাফল বললাম। দ্বিতীয় যে ফলাফলটা বলবো আমরা, সেটা হলো সমুদ্র সমতল কি হয়, অনেক সময় কি হয়, অনেকটা মাঝে মাঝে অনেকটা উঁচু হয়ে যায়। আর উঁচু মানে উত্থিত হয়। বইয়ে তোমাদের লেখা আছে উত্থিত, আর উত্থিত শব্দটা হলো কি, উপরের দিকে উঠে যাওয়া। তাহলে আমি কি বললাম, সমুদ্র সমতল, অর্থাৎ সমুদ্রের যে সমতল অংশটা আছে সেটা কি হয়, উপরের দিকে উত্থিত হয়ে যায়। আর তখন কি হয়, উত্থিত হয়ে পাহাড়, পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। তোমরা অনেকগুলো দ্বীপের নাম জানো, বাংলাদেশও কিন্তু একটা দ্বীপ, বদ্বীপ, দ্বীপ না, বাংলাদেশে একটা বদ্বীপ। তো এরকম
তোমরা অনেকগুলো আর অনেক দ্বীপ রয়েছে, এরকম অনেক দ্বীপের সৃষ্টি হয় কিসের ফলে? সেটাও ভূমিকম্পের ফলে হয়ে থাকে। তো আমরা কি জানলাম যে ভূমিকম্পের ফলে? আগে জানছি আমরা যে কি হয়, ভূত্বকে ফাটলের সৃষ্টি হতে পারে, ভাঁজের সৃষ্টি হতে পারে বা ধ্বংসের সৃষ্টি হয়। আর দ্বিতীয় যেটা পড়লাম সেটা হলো কি, ভূমিকম্পের ফলে সমুদ্র সমতল উত্থিত হয়, অর্থাৎ উপরের দিকে উঠে যায়। তখন কি হয়? পাহাড় পর্বত এবং দ্বীপের সৃষ্টি হয়। আবার কোথাও কি হয়? স্থলভাগ সমুদ্রে ডুবে যায়। আবার কি হয়? অনেক জায়গাটা ধরো সমতল আছে, স্থলভাগ আছে, সেই স্থলভাগটা জলভাগ স্থলভাগ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। জলভাগ হলো জল দ্বারা আবৃত, আর স্থলভাগ হলো কি মাটি দ্বারা আবৃত। তো এই যে স্থলভাগ সেটা অনেক জায়গায় কি হয়? নিচের দিকে ডুবে যায়। আর এরকম একটা উদাহরণ আছে, যেমন যেটা হলো 1899 সালে ভারতে কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান কি হয়েছিল? সমুদ্রে নিমজ্জিত হয়েছিল। কতটুকু স্থান? সেটা হলো 5000 বর্গ কিলোমিটার। কোথায় হয়েছিল? ভারতে। কোন উপসাগর? কচ্ছ উপসাগর। কত সালে? 1899 সালে। তো আমরা আবারও একটু লিখে ভূমিকম্পের ফলাফল আমরা পড়ছি। এখানে হলো কত সালে বলেছি আমি? 1899 সালে। কত সালে হয়েছিল ভূমিকম্প? 1899 সালে হয়েছিল ভূমিকম্প। কোথায় হয়েছিল? ভারতে। ভারতে হয়েছিল। আর কোন উপসাগরে হয়েছিল? সেটা হলো কোন উপসাগরে? এটা হলো কচ্ছ উপসাগর। ভারতে কচ্ছ উপসাগর। কচ্ছ উপসাগর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছি 1899 সালে ভারতে কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় কত বর্গ কিলোমিটার? 5000 বর্গ কিলোমিটার স্থান কি হয়েছে? সমুদ্রে নিমজ্জিত হয়ে গেছে। কত কিলোমিটার স্থান? 5000 বর্গ কিলোমিটার। কি হয়েছে? এই জায়গাটুকু, এই কচ্ছ উপসাগরের যে স্থলভাগ ছিল সেখান থেকে 5000 বর্গ কিলোমিটার স্থান কি হয়েছে? সমুদ্রে না, ওই উপসাগরে কি হয়েছিল? নিমজ্জিত হয়েছিল। কোন উপসাগর? সেটা হলো কচ্ছ উপসাগর। কোথায় অবস্থিত এই কচ্ছ উপসাগর? ভারতে অবস্থিত। আর যে ভূমিকম্পটা হয়েছিল, কোন ভূমিকম্পের ফলে এটা ঘটেছিল এই ঘটনা? সেটা হলো 1899 সালে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের ফলে। এইগুলো আমাদের দুইটি ফলাফল। আমরা একটু মানে পয়েন্ট আকারে লিখবো, ফলাফলগুলো বলো, কারণগুলো বলো, তবে তাহলে কি হয়? আমাদের মার্কসটা বেশি আসে, তাছাড়া দেখতেও সুন্দর লাগে, সেই সাথে কি হয়? এক্সামিনারের দৃষ্টি আকর্ষিত হয়। তারপর যেটা আছে 3 নাম্বার আমরা বলবো, সেটা হলো এই ভূমিকম্পের ফলে অনেক সময় কি হয়? নদীর যে গতিপথ পাল্টে যায়, সেটা আমরা আগেও পড়েছি, প্রথমেও শুনেছি, 1 নাম্বার কারণেও ছিল। তারপর আমরা এটা আরেকটা পয়েন্ট আউট করতে পারি, সেটা হলো কি? ভূমিকম্পের ফলে অনেক সময়ই কি হয়? নদীর গতিপথ পাল্টে যায়। কি হয়? নদীর গতিপথ পাল্টে যায় বা পরিবর্তন হয়ে যায়। কখনো এই গতিপথ পরিবর্তন বা আবার বন্ধও হয়ে যায়, আবার কোনো সময় কি হয়? শুকিয়েও যায়। তাহলে কি জানলাম আমরা? ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতিপথ কি হয়? পরিবর্তন হয়ে যায়, বন্ধ হয়ে যায় এবং শুকিয়ে যায়। আমরা এই তিনটাই বলতে পারি ভূমিকম্পের ফলে। আর এটা কত সালে? একটা উদাহরণ দিই, কত সালে না, সরি, একটা উদাহরণ, সেটা হলো 1950 সালে আসামের যে দিবং নদী আছে, সেই নদীর গতিপথ কি হয়েছিল? পরিবর্তন হয়েছিল। কত সালে বলেছি আমি? 1950 সালে আসামের দিবং নদী কত সালে হয়েছিল? 1950 সালে হয়েছিল
এই ভূমিকম্প কোথায় হয়েছিল? আসামে। আসামে কোন নদীর গতিপথ এতে পাল্টেছিল? সেটা হলো দিবং নদী। নদীটার নাম হলো দিবং। এই দিবং নদীর কি হয়েছিল? গতিপথ পরিবর্তন হয়েছিল। এই আমাদের তিনটা ফলাফল কিন্তু অলরেডি আমরা পয়েন্ট আকারে লিখতে পারবো। তারপর যেটা 4 নাম্বার আছে সেটা হলো পর্বত গাত্র থেকে। পর্বত গাত্র তো বুঝো, গাত্র হলো পর্বতের গা, অর্থাৎ পর্বত গাত্র থেকে হিমানী সম্পাত হয়। কি হয়? হিমানী সম্পাত হয়। পর্বত গাত্র থেকে হিমানী সম্পাত হয়। কি বলেছি শব্দটা? হিমানী সম্পাত। শব্দটা একটু কঠিন লাগছে। সেটা হলো হিমানী সম্পাত শব্দটার অর্থ হলো, হিমানী অর্থ হলো, হিম হলো কি ঠান্ডা, তাই না? আর এই হিমানীটা হচ্ছে একটা বরফের মতো পর্বত গাত্র দিয়ে আস্তে আস্তে কি হয়? নিচের দিকে পড়ে যায়। আর যখন এই নিচের দিকে পড়ে যায় তখন কি হয়? এই পর্বতের শিলাপাত, অর্থাৎ পর্বতের উপর শিলাপাত হয়। পর্বতের উপর কি হয়? শিলার পাত হয়। আর তখন কি হয়? এই ভূমিকম্প না, এটা কিসের জন্য হয়? এটা হলো ভূমিকম্পের জন্যই হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। 5 নাম্বার যে ফলাফলটা সেটা হলো হঠাৎ করে কি হয়? সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যায়। কি হয়? সমুদ্র অঞ্চলটা কি হয়? জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যায়। 5 নাম্বার কি কারণটা আমরা জানলাম? না সরি, 5 নাম্বার যে ফলাফলটা জানলাম সেটা কি জানলাম? সেটা হলো হঠাৎ করে সমুদ্রের যে উপকূল অংশ থাকে সেই উপকূল অংশটা কি হয়? জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যায়। এই হলো মোটামুটি আমাদের কি ফলাফলগুলো। এখন এই যে আমরা ফলাফলগুলো শিখলাম, জানলাম, এখন এই ফলাফলগুলোকে আমাদের কি করতে হবে? পয়েন্ট আউট করে লিখতে হবে। তোমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এভাবে আস্তে আস্তে একটার পর একটা লিখে যাবে। তবে আনসারটা কি হবে? সবারই, অর্থাৎ এক্সামিনারে মনোপুত হবে এবং ভালো নাম্বারের আশা করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই ভূমিকম্পের উপর আরো একটি কথা তোমাদেরকে বলছি, যেটা তোমাদের জানার দরকার। নিজের জন্য প্লাস দেশের জন্য, রাষ্ট্রের জন্য তোমাদের সেই বিষয়গুলো জানার দরকার। সেটা হলো 2004 সালের 26 ডিসেম্বর 2004 সালের 26 ডিসেম্বর কি হয়েছিল? বিশাল একটা সুনামি হয়েছিল। আর সেই সুনামি কিসের জন্য হয়েছিল? এটাও কিন্তু ভূমিকম্পের কারণে হয়েছিল। কি জন্য হয়েছিল? ভূমিকম্পের জন্য এই বিশাল কি হয়েছিল? সুনামির সৃষ্টি হয়েছিল। আরেকটা হলো, তোমরা আরো জানো কিনা যে জাপানে 2009 সালে সবচাইতে বড় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পটা তোমরা কি জানো যে কত রিক্টার স্কেলে মাপা হয়েছে? কত মানে ওটার কি বলে, মানে পরিমাপটা কি সেটা বলতে চাচ্ছি। সেটা হলো 8.9 কি ছিল? রিক্টার স্কেলের মাপ ছিল। কত মিটার ছিল? কতটুকু ছিল? 8.9। এবং এটাই ছিল সর্বোচ্চ ভূমিকম্প, সবচাইতে বড় ভূমিকম্প। যে ভূমিকম্পে জাপানের অনেক বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল। অনেক 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 লোক মারা গিয়েছিল। অনেক কি হয়েছিল? দালান কোঠা এগুলো সব ভেঙে পড়েছিল। তারপর তখন সেখানে সমুদ্রের গতিপথ মানে পরিবর্তন হয়েছিল। এরকম অনেক ঘটনা ঘটেছিল। তো আমরা আরেকটু কথা ফাঁকে বলি, সেটা হলো ভূমিকম্প যে মাপা হয় সেই মাপার যে যন্ত্রটা সেটার নাম কি? এটাও আমাদের একটু জানার দরকার। সেটা হলো কি? রিক্টার স্কেল। কি বলে সেটাকে? রিক্টার স্কেল। আমি একটু লিখে দিচ্ছি। এটা তোমাদের বইয়ে আছে কিনা আমি ঠিক জানি না, তারপর আমি লিখে দিলাম তোমাদের। ভূমিকম্প মাপা হয় যে যন্ত্রটি দিয়ে সেটার নাম হলো কি? রিক্টার স্কেল। এটা হলো ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিওলজিক্যাল সার্ভে বলছে যে বছরে অন্তত 17 বার ভূমিকম্প হয় পৃথিবীতে। কে বলেছে এটা? জিওলজিক্যাল যে সার্ভে আছে, যারা সার্ভে করে তারা বলেছে যে পৃথিবীতে
কমপক্ষে কি হয় 17 বার এই ভূমিকম্প হয়ে থাকে। সুতরাং আমাদের প্রত্যেককে কি করতে হবে, সচেতন থাকতে হবে। আর তোমরা এটাও ভালো করে জানো যে বাংলাদেশ কি ভূমিকম্প প্রবণ দেশ হিসাবে চিহ্নিত। সুতরাং আমাদের কি করতে হবে, সকলকে সচেতন থাকতে হবে। আর এই সচেতনতা বৃদ্ধির জন্য তোমাদের স্কুলেও কিন্তু অনেকগুলো কি করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে যে যখন ভূমিকম্প হবে তখন তোমরা কিভাবে ক্লাস থেকে বের হবে, তারপর কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে কিভাবে তোমরা প্রাথমিক চিকিৎসা দিবে, এগুলো কিন্তু মোটামুটি তোমাদেরকে কি করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন আমি যেটা বলবো সেটা হলো যে তোমরা নিজের জন্য, অর্থাৎ ধরো তুমি আছো বাড়িতে, তখন ভূমিকম্প শুরু হয়ে গেল, হঠাৎ ভূমিকম্প তার বলে চলে আসে না। আর ভূমিকম্পের একেবারে যে পূর্বাভাসটা দেওয়ার মতো বিশেষ কোনো যন্ত্র বিশেষ করে আমাদের দেশে একেবারেই নাই বললেই চলে। আর সেজন্য আমরা পূর্ব থেকে কি জানতে পারি না বিষয়টা, আমরা যে সাবধান হবো সেটাও হয় না। যেমন ঝড়ের কিন্তু পূর্বাভাস আমরা আগেই পেয়ে যাই, কিন্তু ভূমিকম্পেরটা আমরা সেভাবে পাই না। সুতরাং আমাদেরকে ওই সময়, ধরো আমি ঘরের ভিতর আছি বা তুমি ঘরের ভিতর আছো, তখন তোমাকে কি করতে হবে, নিজেকে ওইভাবে মেন্টালি প্রিপারেশন আগে নিতে হবে। যে ভূমিকম্প হচ্ছে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই না, সেটা হলে হবে না। তোমাকে কি করতে হবে, আস্তে আস্তে, যদি তুমি কোনো দালানের ভিতরে থাকো, বিল্ডিং এর ভিতরে থাকো, অবশ্যই তুমি সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে চলে আসবে। আর বিশেষ করে কোনো কাজ, ঝুলানো কাজ, তারপর হলো ধরো অনেক কিছু ভারী কোনো জিনিস টানানো আছে, ওগুলো থেকে নিজেকে সরিয়ে নিবে, একটু দূরে দাঁড়াবে, ওগুলো থেকে ফাঁকা জায়গায় থাকবে। আর যদি যখন হচ্ছে, মনে করো সংঘটিত হয়ে গেছে ভূমিকম্প, সেই সাথে সাথে তুমি কি করবে, হয়তো কোনো চেয়ারের নিচে, খাটের নিচে অথবা টেবিলের নিচে ঢুকে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আর কথা না বাড়াই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং কি করবে, স্বাস্থ্যবিধি মেনে কিন্তু অবশ্যই চলতে হবে তোমাদেরকে, তা না হলে হবে না। বাবা মার কথা শুনবে, অনলাইনের ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে অনুসরণ করবে। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।